আমাদের সমাজে ভগবানের পরেই স্থান দেওয়া হয় ডাক্তারদের। কারণ মনে করা হয় ভগবানের পরে যদি কারো প্রাণ বাঁচানোর ক্ষমতা থাকে সেটা একমাত্র ডাক্তারদেরই আছে। তবে এই ডাক্তাররা যদি কলুষিত হন সেক্ষেত্রে সমাজের ভিত কিছুটা নড়ে ওঠে বইকি। কথা হচ্ছে গত 5ই মে হয়ে যাওয়া নিট ইউজি 2024 পরীক্ষাকে কেন্দ্র করে আনুমানিক 23 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছিলেন। তবে এখানে শুধুমাত্র এই 23 লক্ষ ছাত্রছাত্রীদেরই স্বার্থ জড়িত নয়। 5ই মে পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই নানা রকম অভিযোগ উঠতে শুরু করে এই পরীক্ষাকে কেন্দ্র করে। তবে এই অভিযোগ আরো আন্দোলনের আকার নেয় ফল প্রকাশিত হওয়ার পর থেকেই। এখানে দেখা যাচ্ছে যে মূল অভিযোগ হলো টোটাল পরীক্ষার্থীর মধ্যে 67 জন পরীক্ষার্থী একদম 720-তে 720 পেয়েছে। এটা একটা অস্বাভাবিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই মূল অভিযোগ আবর্তিত হচ্ছে। পরীক্ষার ফল প্রকাশের আগে থেকেই অভিযোগ উঠছিল যে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নাকি নিট পরীক্ষার প্রশ্নপত্র। তবে এক্ষেত্রে এনটিএ জানায় যে কোনো রকম এখানে দুর্নীতি হয়নি, স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। কিন্তু রেজাল্ট বেরোনোর পর থেকেই দেখা যাচ্ছে যে না, গুজব একেবারেই মিথ্যা নয়। এরপর সিবিআই তদন্তের ভার দেওয়া হয়েছে। আর বিভিন্ন রাজ্যের হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টেও এই বিষয়কে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় ডিএস চন্দ্রচূড়ের বেঞ্চে এই অভিযোগটি দেখা হচ্ছে। সেখানে 8ই জুলাই ছিল এই অভিযোগের শুনানির দিন। সেখানে মাননীয় বিচারপতি 3টে প্রশ্ন করেছেন এনটিএ কে। কি সেই 3টি প্রশ্ন? এক হচ্ছে যে কোথা থেকে প্রথম এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে, এটা জানা যেতে পারে কিভাবে। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে আমাদের দেখতে হবে প্রশ্নপত্র কে বা কারা করেছেন। এরপর দেখতে হবে যে সেই প্রশ্নপত্রটি কোথায় প্রিন্ট করানো হয়েছে, প্রিন্ট করানোর পর কাদের মাধ্যমে এবং কোথায় সেটি সংরক্ষিত ছিল, এবং তারপর দেখতে হবে যে কিভাবে সেটা কাদের মাধ্যমে পরীক্ষার কেন্দ্রে গিয়ে পৌঁছেছে। এই বিষয়গুলোকে যদি দেখা হয় সঠিকভাবে তাহলে কিন্তু সেখানে আমরা জানতে পারবো যে প্রথম কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল, এটার একটা সম্ভাবনা থাকছে। বিচারপতি এনটিএর কাছে এরপরের দ্বিতীয় প্রশ্ন রেখেছেন যে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা কি ফিজিক্যালি হয়েছে নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে, কোন মোডে হয়েছে এই প্রশ্নপত্র ফাঁস। কারণ হচ্ছে যদি ফিজিক্যালি এই প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে সেক্ষেত্রে একটা বড় দুর্নীতির অভিযোগ করা যায় না। সেক্ষেত্রে মনে করা যেতে পারে যে এই দুর্নীতিটা খুবই সীমিত একটা এরিয়ার মধ্যে হয়েছে, সেক্ষেত্রে প্রশ্নপত্রটা দ্রুত ছড়াবার কোনো আশঙ্কা থাকছে না। কিন্তু যে অভিযোগটা উঠেছে যে পরীক্ষার আগে থেকেই নাকি টেলিগ্রামে এই প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল, প্রশ্নপত্রের এইভাবে যদি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই ফাঁস হয়েছে, সেক্ষেত্রে এখানে একটা গণ দুর্নীতির অভিযোগ উঠছে। সেক্ষেত্রে আবার পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ভাববেন বিচারপতিরা। তৃতীয় যে প্রশ্নটা করা হচ্ছে যে প্রশ্নপত্র কোন সময়ে ফাঁস হয়েছে। যদি দেখা যায় যে মেন পরীক্ষা যেদিন হচ্ছে অর্থাৎ 5ই মে এবং পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হয়েছে তার মধ্যে একটা অনেক বড় গ্যাপ থাকছে, অনেক বড় বা বেশি দিনের পার্থক্য থেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় নিট পরীক্ষা নেওয়ার কথা ভাববেন মাননীয় বিচারপতিরা। কারণ আমাদের প্রশ্নপত্র শুধু পেলেই হবে না, সেটাকে মেমোরাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই সেটা সমস্ত প্রশ্ন পরীক্ষাতে যথাযথভাবে সঠিক উত্তর করে আসা সম্ভব হবে। যদি আমরা সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে পাই বা একদিন আগে পাই, সেক্ষেত্রেও কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সঠিক করে আসা সম্ভব নয়, 720-তে 720 পাওয়া সম্ভব নয়। তাই এই বিষয়টা জানতে চেয়েছেন বিচারপতিরা। যদি প্রশ্নপত্র ফাঁসের সময় এবং পরীক্ষার সময়ের মধ্যে খুব বেশি দিনের গ্যাপ না থাকে তাহলে কিন্তু এখানে অনুমান করা যেতে পারে যে দুর্নীতি খুব বড়সড় মাত্রায় হয়নি, খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রশ্নটা ছড়িয়ে পড়েনি। কিন্তু যদি দেখা যায় যে একটা অনেক দিনের গ্যাপ থেকে যাচ্ছে সেক্ষেত্রে
কিন্তু অনেক বেশি ছাত্রছাত্রীর মধ্যে এই প্রশ্নপত্র ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিচারপতিরা সিদ্ধান্ত নিতে পারেন যে পুনরায় পরীক্ষা হতে পারে। এনটিএ এখানে জানাচ্ছে যে না, এটা হয়নি, খুব কম সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যেই এই প্রশ্নপত্র ছড়িয়েছে এবং এটা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়নি, ফিজিক্যালি ছড়িয়েছে। মোট কথা এনটিএ স্বীকার করে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে। এনটিএ এর এই কথার ভিত্তিতে বিচারপতিরা এনটিএ এর কাছে প্রশ্ন রেখেছে যে তারা কিভাবে জানলো যে কাদের মধ্যে এই প্রশ্ন ছড়িয়েছে, কিভাবে তাদের চিহ্নিত করা গেল। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে তাদের কাছে যে পরীক্ষা কোন কোন কেন্দ্রে বা কোন কোন শহরে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা এনটিএ কিভাবে জানলো। সুতরাং এখানে বিচারপতিরা জানাচ্ছেন যে যদি পরীক্ষার সূচিতা ভঙ্গ হয় সেক্ষেত্রে পুনরায় আবার নিট পরীক্ষা নেওয়ার তারা আদেশ দিতে পারেন। যদি পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পেয়ে গেছে পরীক্ষার আগেই, অর্থাৎ এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা জড়িত তাদেরকে যদি চিহ্নিত না করা যায়, মোট কথা যারা দোষী এবং যারা নির্দোষ তাদের যদি আলাদা না করা যায়, সেক্ষেত্রে কিন্তু আবার পরীক্ষা হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। মাধ্যমে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটাও একটা বড় ব্যাপার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে কিন্তু পুনরায় আবার পরীক্ষা হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। এইভাবে 8ই জুলাই শুনানি শেষ হয়েছে এবং পুনরায় শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছিল 11ই জুলাই এবং এনটিএ কে জানানো হয়েছিল তারা তাদের হলফনামা ম্যাক্সিমাম 10 পাতার মধ্যে জানা। এনটিএ সেই হলফনামা জানিয়েছেন, কিন্তু কিছু বিশেষ কারণবশত সেই হলফনামা সমস্ত মেম্বারদের বোর্ড বেঞ্চের মেম্বারদের কাছে পৌঁছাতে পারেনি। সেই কারণে 11ই জুলাই যে শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছিল সেটা স্থগিত রাখা হয়েছে এবং পুনরায় 18ই জুলাই এই শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছে। ডাক্তারির পরীক্ষার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষা ইউজিসি নেটও কন্ডাক্ট করে এনটিএ। এই ইউজিসি নেট গত 18ই জুন হয়ে গেছে। এই পরীক্ষাকে ঘিরেও একটা বড় সড় দুর্নীতির অভিযোগ উঠছে যে এই ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র নাকি ডার্ক ওয়েবে ঘুরে বেড়াচ্ছিল পরীক্ষার আগের থেকে। সুতরাং এখানে একটা দুর্নীতি হয়েছে বলা হচ্ছে এবং এই দুর্নীতি হবার কারণ কি? এনটিএ যতদিন ইউজিসি নেট পরীক্ষার কন্ডাক্ট করে আসছে ততদিন কিন্তু বিগত বছরগুলোতে সিবিটি মোডে এই পরীক্ষা হয়ে আসছে, কিন্তু হঠাৎ করেই এবছরের নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে এটা অফলাইন মোড করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওএমআর এর মাধ্যমে এই পরীক্ষার ঘোষণা করা হয়েছিল এবং যথারীতি 18ই জুন এই ওএমআর এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর থেকেই বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করে প্রশ্নপত্র ফাঁসে। এই বিষয়কে কেন্দ্র করে এই ইউজিসি নেট পরীক্ষাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং পুনরায় এই পরীক্ষা নেওয়া হবে 21শে আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বরের মধ্যে 2024 সালের, এরকম দিনক্ষণ একটি ঘোষণা করা হয়েছে। ডাক্তারি থেকে শিক্ষকতা সব ক্ষেত্রেই যখন দুর্নীতির অভিযোগ উঠছে তখন তো এটা বলতেই হয়, দুর্নীতি কি তাহলে আমাদের একটা সামাজিক ব্যাধিতে পরিণত হলো? আমরা কি এই দুর্নীতির জালে পড়ে ভবিষ্যতে আরো খুবই খারাপ দিকে এগিয়ে যাচ্ছি?